সো আমরা নতুন আরেকটা টপিক আসলাম, সেটা হলো কৃত্রিম উপগ্রহ। তো জি এর এই টপিকগুলো দেখছি আমরা, অঙ্ক হয়তো খুব বেশি করিনি, যে দু একটা অঙ্ক করছি সেগুলো থেকে জি এর ইয়েগুলো পাবো আমরা। আর কৃত্রিম উপগ্রহেও আলটিমেটলি এই ক্যালকুলেশনগুলোই আসবে, দেখার বললাম না, যেগুলো হোমওয়ার্ক দিলাম বা ট্রাই করতে বললাম, সবাই একটু ট্রাই করো, আশা করি পারবা। সো এখানে কৃত্রিম উপগ্রহ শুরু করার আগে কৃত্রিম উপগ্রহের থিওরিগুলো তাহলে আমরা একটু দেখি। থিওরিটা একটু মজা করে আমরা দেখি যে আমাদের কিন্তু সবচেয়ে বেশি একটা বিতর্ক হয় যে আসলে আমাদের পৃথিবী কি সমতল না গোল। আমরা যদিও এতক্ষণ যে সবকিছু ধরেই নিছি পৃথিবী গোল, বাট আমরা চোখে তো কখনো গোল পৃথিবীর বাইকা যাইতে দেখি না, আমরা চোখে যতটুকু দেখি দেখি সমতল সমতল। তো ধরো এরকম একটা ব্যাপার যে একটা লোক, পৃথিবী যদি সমতল হইতো, যদি সমতল হইতো, সে একটা লোক, ঠিক আছে, একটা বন্দুক কিনছে, বন্দুক কিনা গুলি করতেছে, সে গুলি করছে, গুলি এসে এখানে পড়ে গেছে, আবার একটু জোরে গুলি করছে, গুলি এসে এখানে পড়ে গেছে, আরো জোরে গুলি করছে, গুলি এসে এখানে পড়ে গেছে। তো সে যত জোরেই গুলি করে গুলিটা এসে আলটিমেটলি কই মাটিতে পড়ে যাচ্ছে। সো যদি যদি পৃথিবীটা গোল হয়, আসলেই তো গোল, তো গোল যদি হয় তখন ঘটনাটা কি হইতে পারে আমরা একটু দেখি, ঠিক আছে। সো ধরলাম আমাদের পৃথিবীটা যে এরকম, সে আমাদের পৃথিবী এরকম মোটামুটি গোল। সে এখান থেকে দাঁড়ায়া সে একটা বন্দুক কিনা গুলি করলো, ঠিক আছে। সে গুলিটা করলে এবার গুলিটা পড়ে গেছে এখানে, এবার রাগে দুঃখে আরও জোরে, বিশাল জোরে একটা ভি বেগ নিয়ে গুলি করলো। সে এবারও গুলিটা মাটিতে পড়তে চাচ্ছে, পড়তে পারতেছে না, পৃথিবীও বাগ দিচ্ছে, গুলিটাও পড়তে যাচ্ছে, পড়তে পারতেছে না, পৃথিবীও বাগ দিচ্ছে, পৃথিবীও বাগ দিয়ে চলে আসতেছে, গুলিটাও পড়তে না পায়, এটা পারে পারে, ওর গুলি ওর মাথায়। আলটিমেটলি এই যে জিনিসটা দেখলাম আমরা, এটাই হলো উপগ্রহের মেইন কনসেপ্ট অফ বেসিক। দ্যাট মিনস কি, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় গিয়ে আনুভূমিকভাবে একটা মিনিমাম ভ্যালোসিটি নিয়ে যদি কোনো একটা বস্তুর আমি নিক্ষেপ করে দিতে পারি, তখন সেই বস্তুটার পৃথিবীরে হয় একবার প্রদক্ষিণ করতে পারে, অথবা সারা জীবনের জন্য প্রদক্ষিণ করতে পারে, বা ঘুরা চইলাও যেতে পারে, সেটা ডিপেন্ড করে বেগের উপর। সো উপগ্রহের মেন কনসেপ্টটা আসলে এরকম। সো এই যে কোন বেগে নিক্ষেপ করলে কি হবে, সেগুলো নিয়ে তোমাদের বইয়ে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে এত বেগে নিক্ষেপ করলে এই হবে। তো আপাতত কনসেপ্টটা আমরা বুঝে নিলাম যে উপগ্রহটা মোটামুটি এই কনসেপ্টে চলে, যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা একটা রকেটে যাও, স্যাটেলাইটে, রকেটের ভিতর স্যাটেলাইটটা নিয়ে যাও, রকেটটা এরকম আনুভূমিকভাবে এত বেগে গতিশীল করে এটা টুক করে ছেড়ে দাও, তখন এটা উপগ্রহের মতো সুন্দর করে ঘুরতে থাকে। সেটা হলো মেইনলি বেসিকটা। তো আমরা এত কিছু আর বোঝার দরকার নেই, তাহলে ঘটনাটা দেখি যে সে এই আমাদের পৃথিবী, এটা পৃথিবীর ব্যাসার্ধ। সো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি নিয়ে ছাইরা দেই, তাহলে আলটিমেটলি উপগ্রহটাও আমার এরকমভাবে প্রদক্ষিণ করে ঘুরতেছে, আমারে আর প্লাস এইচ ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিন্তু সে প্রদক্ষিণ করতেছে। স্যাটেলাইট, এই যে এটা হলো স্যাটেলাইট, ধরলাম স্যাটেলাইটের ভর হলো ছোট হাতের এম, আর পৃথিবীর ভর হলো এম। তো স্যাটেলাইটটা কত ব্যাসার্ধের বৃত্তাকার পথ প্রদক্ষিণ করতেছে, আর প্লাস এইচ ব্যাসার্ধের একটা পথ প্রদক্ষিণ করতেছে। তাইলে যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরতেছে, সো ওর কি অবশ্যই একটা বেগ থাকা উচিত, অবশ্যই একটা বেগ থাকা উচিত, একটা পর্যায়কাল থাকা উচিত, বা অনেক কিছুই থাকা উচিত। তো আমরা একটু দেখি, এই যে এই সুন্দর করে এরকম ভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, একটু আগে আমরা দেখছিলাম যে পৃথিবীর আহ্নিক গতির জন্য যখন জি এর মানের চেঞ্জ হয়, তখন আসলে কি হয়, যে ঘোরার জন্য একটু কেন্দ্রমুখী বল দরকার, সেটা আমি পৃথিবীর ওজন থেকে, মানে পৃথিবী আমার যে বলে টানতেছিল ওই অভিকর্ষ বল থেকে ধার নিয়েছিলাম। ব্যাপারটা কিন্তু এখানে এরকম, স্যাটেলাইটটা ঘুরতেছে, ঘোরার জন্য ওর অবশ্যই কি লাগবে, কেন্দ্রমুখী বল। ধরলাম স্যাটেলাইটটা এরকম ভাবে ঘুরতেছে, কত বেগে ঘুরতেছে, ভি বেগে ঘুরতেছে, তাহলে স্যাটেলাইটটার ঘোরার জন্য মিনিমাম কেন্দ্রমুখী বল লাগবে এম ভি স্কোয়ার বাই আর। সেই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার কে দিবে? যোগান দেওয়ার জন্য এখানে শুধুমাত্র একটা বলে এক্সিস্ট করতেছে, মহাকর্ষ বল। কার মাঝে? পৃথিবী এবং এই স্যাটেলাইটের মাঝে যে আকর্ষণ বল, তার মানে পৃথিবী জোরে টানতেছে যে বলে, সেই বলটা এক্সিস্ট করতেছে। তো সে কিন্তু সেইটাই ধার নিতে পারে, এবং অবশ্যই পুরাপুরি ধার নিয়ে নিছে, যে কারণে স্যাটেলাইটে বা এই বৃত্তাকার পথে ঘোরা অবস্থায় সবাই ওজনহীন মনে হয় আসলে। সো এইখানে এদের মাঝে যে আকর্ষণ বল, সেটা হলো এই পৃথিবীর ভর ইন্টু স্যাটেলাইটের ভর, আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই দুইটা সমান আমরা লিখতে পারি। তো এইখান থেকে ইকুয়েশন কাটাকাটি করে সুন্দর করে লেখা যায় ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এই যে আমরা সুন্দর একটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলা দিয়ে যদি আমি খালি জানতে পারি স্যাটেলাইটটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে, সেটা জানলে আমি ইজিলি স্যাটেলাইটটার বেগ বের করতে পারবো, যেখানে জিটা আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর এমটা হলো পৃথিবীর ভর। পৃথিবী বলতে যে গ্রহের প্রদক্ষিণ করে স্যাটেলাইটটা ঘুরতেছে, সেই গ্রহের
ভর, ঠিক আছে। সো ভি এর মান যদি আমি বের করে ফেলতে পারি, টি এর মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। কেমনে বের করে ফেলতে পারবো? যে ওর পর্যায়কাল যদি টি হয় তাহলে সুন্দর করে আসলে কি লেখা যায়, টি ইজ ইকুয়ালস টু 2 পাই আর প্লাস এইচ বাই ভি। আমরা নর্মাল বৃত্তাকার গতির কনসেপ্ট থেকে ইজিলি লিখে ফেলতে পারতেছি, এই জিনিসটা ইজিলি লিখে ফেলতে পারতেছি যে 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। সো আমরা ভিও পেয়ে গেলাম, টিও পেয়ে গেলাম। সো এখন আরেকটা জিনিস আছে আমাদের, মাঝে মধ্যে স্যাটেলাইট নিয়ে 3টা জিনিসে জিজ্ঞেস করো, স্যাটেলাইটের বেগ বের করো, স্যাটেলাইটের পর্যায়কাল বের করো, স্যাটেলাইট কত উচ্চতায় আছে সেটা বের করো। সো সেটা বের করার জন্য আমরা এটা একটু মুছে এইদিকে একটু ক্যালকুলেশনটা লিখি আমি। আমরা একটা জিনিস ক্যাপলারের সূত্র থেকে পড়ছিলাম, সেটা কি, টি স্কোয়ার প্রপোর্শনালস আর কিউব। সো এখানে টি স্কোয়ার প্রপোর্শনালস আমরা লিখলাম আর প্লাস এইচ হোল কিউব। এই ফর্মুলাটা কার জন্য লিখলাম? স্যাটেলাইটের জন্য। স্যাটেলাইট কারে কেন্দ্র করে ঘুরতেছে? পৃথিবীর কেন্দ্র করে ঘুরতেছে। সো এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আমি নিয়ে আসবো, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই জি ক্যাপিটাল এম। এই ভরটা আসলে কার? নিঃসন্দেহে পৃথিবীর ভর। তো আর প্লাস এইচ হোল কিউব। সো এই ভরটা এখন কার আপাতত? অবশ্যই পৃথিবীর ভর। সো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, কি লেখা যায়? আর প্লাস এইচ হোল কিউব ইজ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। আমি যদি এখান থেকে আর প্লাস এইচ রাখি, শুধু জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এটা হইল এরকমভাবে দিই, হোল টু দি পাওয়ার 1/3। এখানে কি ছিল? 4 পাই স্কোয়ার, আর এখানে আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, বা এইচ ইজ ইকুয়ালস টু জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। খুবই জঘন্য রকমের বড় একটা সূত্র। এই সূত্রটা আসলে আমারই জীবনে কোনোদিন মনে থাকতো না। তো তোমরা চেষ্টা করে মনে রাখার, আমি এইখান থেকে বের করে নিতাম সবসময়। সো একটু কঠিন লাগলেও মনে রাখার চেষ্টা করো, আশা করি পারবো। সো স্যাটেলাইট থেকে মোটামুটি এই 3টা ফর্মুলা আমাদের মনে রাখলে আমরা সব কিছু আসলে পারবো, ঠিক আছে। সো আমরা এটা একটু মুছি, বা আমরা নেক্সট অঙ্কে যাই। কেন্দ্র থেকে কত রেখে? আচ্ছা, এই যে ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ঊর্ধ্বে বৃত্তাকার পথে গতিশীল একটা উপগ্রহের আবর্তনকাল কত? এই যে দেখো, খুবই ইজিলি বলে দিছে 300 কিলোমিটার ঊর্ধ্বে, তাহলে আবর্তনকাল কত? তাহলে এখান থেকে ইজিলি আমরা আগে ভি বের করে ফেলতে পারবো, √gm বাই আর প্লাস এইচ। তারপর আমাদের টি ইজ ইকুয়ালস টু 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো, জাস্ট বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ভিও বের করে ফেলতে পারবো, এখান থেকে টিও বের করে ফেলতে পারবো। আচ্ছা, এই যে ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা আসলে ওই যে জি এর যে চেঞ্জ ছিল, সেই জি এর চেঞ্জ থেকেই আসে। ব্যাপারটা কি, এই যে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ চাঁদের এত আর এত গুণ, সেটা থেকে আসলে আমরা ইজিলি কি বের করতে পারি? চাঁদ আর পৃথিবীর ত্বরণের যে তারতম্যটা, সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে। তো বলছে একজন খেলোয়াড় উচ্চ লাফে সর্বোচ্চ 1.8 মিটার উঠতে পারে, তাহলে চাঁদে গিয়ে আসে কতটুকু উঠতে পারবে? এখন আমি লাফ দিলাম, আমি লাফ দিয়ে এই উচ্চতায় উঠতে পারতেছি, ঠিক আছে। আমি পৃথিবীতে এই উচ্চতায় উঠতে পারতেছি, চাঁদে গিয়ে এই উচ্চতায় উঠতে পারবো, কিন্তু দুইটা এইচ অবশ্যই সমান হবে না। কেন হবে না? আমার এই উচ্চতায় উঠতে কতটুকু শক্তি খরচ করতে হবে? mgh। সো পৃথিবীতে সেই শক্তিটা হবে GeHe। চাঁদে গিয়েও যদি আমি লাফ দেই, আমার তো শক্তি একটাই, আমার তো শক্তি চাঁদে গিয়ে বাইরে যাবে না, তা আমার তখনও একই পরিমাণ শক্তি থাকবে, তখন ত্বরণ হবে gm এবং উচ্চতাও হবে চাঁদের সাপেক্ষে। এটা হলো মোটামুটি একদম শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে একটা ইকুয়েশন। সো আমি mm যদি বাদ দিয়ে দিই, আলটিমেটলি hm ইজ ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে? hm ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে GE বাই GM ইন্টু হলো HE। তাহলে চাঁদে আমি লাফ দিয়ে কতটুকু উঠছি সেটা বের করার জন্য আমার এই যে GE বাই GM, দ্যাট মিনস চাঁদ আর পৃথিবীর ত্বরণের যে রেশিওটা, সেই রেশিওটা আমার দরকার। আর এখানে এইচ পৃথিবীতে কতটুকু করতে হবে সেটা তো আমি জানি। সো জিই বাই জিএম এই জিনিসটা আমরা বের করে ফেলি। সো এই ক্যালকুলেশনটা আমি একটু
ফাস্ট করি, বোঝার চেষ্টা করো। জিই বাই জিএম, এটারে কি লেখা যাচ্ছে? এম অফ ই ডিভাইডেড বাই আর অফ ই স্কোয়ার, আর এটা এম অফ এখানে হবে আর অফ এম স্কোয়ার এম অফ এম। সো এইখানে আমাদের কি লেখা আছে, কি বলা আছে? বলা আছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এটা কিন্তু 4, আসলে 8 গুণ না, 4 গুণ মনে হয়। ঠিক আছে, সবসময় আসলে আমরা 4 গুণ দিয়ে করি, এটা 4। ঠিক আছে, তাহলে চাঁদ পৃথিবীর ভরটা আমি কি লিখতে পারি? 81 এম এম, এবং চাঁদের ব্যাসার্ধ ধরে আর এম স্কোয়ার রাখলাম। পৃথিবীর ব্যাসার্ধ ধরে কি লেখা যায়? 4 আর এম স্কোয়ার, আর এখানে এম এম, এম এম কাটা আর এম স্কোয়ার কাটা থাকবে 81/16। তাহলে জিই বাই জিএম আলটিমেটলি থাকতেছে কত? 81/16। 81/16। ঠিক আছে, তাহলে এখান থেকে ইজিলি আমি বের করে ফেলতে পারবো চাঁদে আমি লাভ দিয়ে কতটুকু উঠবো। ঠিক আছে, সো জি বাই জি এর মানে এখানে বসাই দিব, এই চি এর ভ্যালু জানি, বের করে ফেলবো। আমরা আমাদের নেক্সট টপিকে আসলাম, সেটা হলো মহাকর্ষ বিভব ও প্রাবল্য। সো এখানে পাশের চিত্রই নেই, যাই হোক, মহাকর্ষ বিভব প্রাবল্য, আমরা আগে থিওরিটা একটু বোঝার চেষ্টা করি যে মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা কি। মহাকর্ষীয় প্রাবল্য জিনিসটা আসলে কিছুই না, আমরা যে আকর্ষণ বলটা বের করি, যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর আকর্ষণ বল, যখনই বলা হবে কোনো একটা 1 কেজি ভরের বস্তুর উপর কতটুকু আকর্ষণ বল কাজ করতেছে, সেটারে আমরা বলবো মহাকর্ষীয় প্রাবল্য। ঠিক আছে, এই একটা বস্তু এম, ঠিক আছে, এ তো এর চারপাশে যে কোনো একটা বস্তুর, যে ধরলাম এখানে আমি আছি, সে আমারও আকর্ষণ করতে পারে, আমার ভর হইলো ছোট হাতের এম বা M1, আমারও আকর্ষণ করতে পারে, বা এখানে একটা 1 কেজি বস্তু আছে, ওরও আকর্ষণ করতে পারে। সো আমরা ডেফিনেশন অনুসারে এটুকুই বলবো যে 1 কেজি বস্তুর উপর কোনো একটা মানে 1 কেজি বস্তুর উপর যতটুকু মহাকর্ষীয় বল কাজ করে, সোজা আলাপ বলে সেটাই মহাকর্ষীয় প্রাবল্য। কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে, মহাকর্ষীয় ক্ষেত্র জিনিসটা আসলে কি, যে পুরা জায়গাটা আসলে মহাকর্ষীয় ক্ষেত্র। ঠিক আছে, মানে যেখানেই রাখি মহাকর্ষীয় বল তো আসলে ফিল হবেই। মানে ব্যাপারটা এরকম যে ছোটবেলা আমরা চুম্বক দিয়ে যখন খেলতাম, একটা চুম্বকের কাছাকাছি আনলে এই চুম্বকটা এটা ধাক্কাইতেছে বা টানতেছে, বাট মোটামুটি একটু দূরে নিয়ে গেলে কিন্তু কাজ করতেছে না, তো সেটারে আমরা বলতাম এটার কি, চুম্বক ক্ষেত্র। সো মহাকর্ষীয় ক্ষেত্রটাও কিন্তু থিওরিটিক্যালি ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, অনেক দূরে গেলে হয়তো বল কম হবে। সো মহাকর্ষীয় ক্ষেত্রের মাঝে 1 কেজি ভরের কোনো একটা বস্তু রাখলে সেটা যে পরিমাণ বল অনুভব করবে, সেটারই বলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। এবং আরেকটা জিনিস হলো মহাকর্ষীয় বিভব। এই বিভব জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি। বিভবের সংজ্ঞাটা কি, যে 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে, 1 কেজি ভরের কোনো একটা বস্তুকে সমবেগে পৃথিবীর কোনো একটা বিন্দুতে বা মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, সেই কাজটারে বলা হবে মহাকর্ষীয় বিভব। সেই জিনিসটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেই যে এই পেনটারে আমি নিচে থেকে উপরের দিকে তুলতেছি, সে এর ভর হলো এম, এটারে আমি এই উচ্চতায় তুললাম। সো আমি আসলে কতটুকু কাজ করছি, mgh পরিমাণ কাজ করছি, এবং এই কাজটাই এর মাঝে শক্তি হিসেবে সঞ্চিত, সেটা আমরা খুবই ভালো করে জানি। সো আমি যদি এখন কোয়েশ্চেন করি যে আমি যখন এই কলমটারে নিচে থেকে উপরের দিকে তুলতেছি, তখন আসলে আমি কি ধরনের কাজ করতেছি, ধনাত্মক না ঋণাত্মক কাজ, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হবে যে অভিকর্ষ বলের দ্বারা কিরকম কাজ হচ্ছে। আমি যখন উপর থেকে নিচে এটারে তুলতেছি, আমার দ্বারা কৃত কাজ কিরকম, পজিটিভ, কারণ আমি যেদিকে বল প্রয়োগ করতেছি ওই দিকেই কলমটা উঠতেছে। এবং অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ কিরকম, নেগেটিভ, কারণ অভিকর্ষ বল অলওয়েজ কাজ করে নিচের দিকে। সো এবার এটার আমি উপর থেকে নিচে নামাচ্ছি, আমি কলমটার উপর থেকে নিচে নামাচ্ছি। এইবার আমার দ্বারা কৃত কাজ কিরকম, একটু পজ দিয়ে ভাবো। এইবার আমার দ্বারা কৃত কাজ কিন্তু নেগেটিভ, আমার দ্বারা কৃত কাজ, কারণ কি, এই মার্কারটা ছেড়ে দিলে তো এমনি 9.8 এর নিচে পড়বে, বাট আমি ওরে পড়তে দিচ্ছি না, আমি ওরা আটকে রাখছি। দ্যাট মিনস এখনো আমি এমজি পরিমাণ বল প্রয়োগ করতেছি কোন দিকে, উপরের দিকে, বাট ওর স্মরণ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। সো এই যে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজের ব্যাপারটা বুঝাইলাম, কেন বুঝাইলাম, ব্যাপারটা এরকম যে এটা হইলো আমাদের পৃথিবীর পৃষ্ঠ, এটা, আর এই হইলো আমাদের পৃথিবীর কেন্দ্র। সো একটা আপেল, এ তো এমনি পৃথিবীর দিকে পইরা যাইতে চাইবে, ও তো আসলে এমজি বলে পড়বে, বাট আমি ওরে বলতেছি না, তুমি এমজি বলে পড়বো না, তুমি ধীরে আস্তে আস্তে পড়ো, আমি তোমার আস্তে আস্তে নামাচ্ছি। দ্যাট মিনস কি, ও এইদিকে একটা বলে আসতে চাচ্ছে,
আমি যদি ওরে সমবেগে আনাইতে চাই তাহলে আমার ঠিক সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে উল্টা দিকে। সো আমি বল প্রয়োগ করতেছি এইদিকে, ও আস্তে আস্তে নামতেছে এইদিকে, তাহলে আমার দ্বারা কৃত কাজটা কীরকম? নেগেটিভ। এই কারণে কিন্তু আলটিমেটলি বিভবের রাশিমালা যখন আমরা নির্ণয় করব তখন দেখবো লাস্টে একটা নেগেটিভ চলে আসে, ঠিক আছে? সো নেগেটিভটা আসে এই কারণে, এই জিনিসটা এই কারণেই বুঝাইলাম যে আমাদের বিভবের সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের একটা বস্তুরে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে সমবেগে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেই জিনিসটারই বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। বুঝতে পারছি? সো আমি আর এটার প্রুফে গেলাম না। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র হলো Gm/r²। কারণ কি? মানে খুব স্বাভাবিক, 1 কেজি ভরের উপর যতটুকু বল কাজ করতেছে সেটার আমি বলতেছি মহাকর্ষীয় প্রাবল্য, এবং এটা দেখতে কিন্তু কিসের মতো? জি এর মতো। সো মহাকর্ষীয় প্রাবল্যের মান এবং জি এর মান কিন্তু ভূপৃষ্ঠের সমান, এটা এমসিকে আসতে পারে, দেখে নিবা। আর ভি হবে -Gm/r, ঠিক আছে? এটা হলো ভূপৃষ্ঠে মহাকর্ষীয় বিভব। সে ব্যাপারটা কি যে অসীম দূর থেকে একটা 1 কেজি ভরের বস্তুর মহাকর্ষীয় পৃষ্ঠে ভূপৃষ্ঠে আনতে কতটুকু কাজ করতে হবে? Gm/r পরিমাণ কাজ করতে হবে, এবং যেহেতু আমি যেদিকে বল প্রয়োগ করছি সরণতার বিপরীত দিক হয়েছে এই কারণে মাইনাস। বুঝতে পারছি? সো এইখানে যে আমাদের প্রশ্ন হতেছে পৃথিবীর গড় ঘনত্ব এত এবং ব্যাসার্ধ এত, সেখান থেকে আমরা ভর বের করে নিতে পারবো, কারণ পৃথিবীর আয়তন 4/3 পায়ের কিউব, ওটার ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা ভর পাওয়া যাব। তো ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে যে সে এখানে আমি যদি এখানে আর এর মানে ভূপৃষ্ঠে না বলে এই উচ্চতায় বলতাম তাহলে অবশ্যই আর এর থেকে এস যোগ হইতো, কিন্তু সেই এসটা নেগলিজিবল, তাহলে অবশ্যই এই দুইটা সূত্র দিয়ে জাস্ট বসায় অঙ্কটা করে ফেলবো, হয়ে যাবে। তো মহাকর্ষীয় বিন্দুর ক্ষেত্রে প্রাবল্য শূন্য, আমরা প্রথম দিকে একটা ম্যাথ করছিলাম ঠিক ওই রকমের একটা ম্যাথ, জাস্ট এই যে এইরকম, এইখানে 100, এখানে 150, সেখানে মনে মনে ধরলাম 1 কেজি ভরের একটা বস্তু রাখছি, এও এর এইদিকে টানতেছে, এও এর এইদিকে টানতেছে, তো এটা বলের মান সমান ধরে এই ডিসটেন্সটা বের করে ফেলবো। সো আমরা আগেও এটা করছিলাম, পারবো আশা করি। তারপরের টপিক মুক্তিবেগ। সো মুক্তিবেগ জিনিসটা আসলে কি? মুক্তিবেগ জিনিসটা কি? এই মুক্তিবেগটা বোঝানোর জন্য মহাকর্ষীয় অভিভবের ব্যাপারটা আরেকটু টাইনা আনি। সেটা কিরকম ভাবে টাইনা আনা লাগবে? যে কি হচ্ছে বিভবের ব্যাপারটা একটু দেখি, বিভবের ব্যাপারটাই আরেকবার আমরা একটু দেখি। এটা আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা আমাদের পৃথিবী। সেটা হলো পৃথিবী থেকে ফিক্সড একটা দূরত্ব, র্যান্ডম দূরত্ব। আর এটা অবশ্যই আমি বললাম ভূপৃষ্ঠের বাইরের কোনো দূরত্ব, ভূপৃষ্ঠের বাইরের কোনো দূরত্ব, বাট র্যান্ডম একটা দূরত্ব। আর সেইখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে, অসীম দূরত্বে সে আছে। সো ওরে এখান থেকে আমি এইদিকে আনবো। সো এই বেচারা কি এইদিকে এমনিই চলে আসবে, এমনি সে আসতে চাইবে, সে এইদিকে আসার জন্য একটা বল অনুভব করবে, সে একটা বল অনুভব করবে। সো সে আসতেছে, একটা বল অনুভব করতেছে, এবং আমি চাইতেছি যে না তুমি কোনো বলে আসবা না, তুমি সমবেগে আসবা। দ্যাট মিনস আমি তোমার সমবেগে আনবো। দ্যাট মিনস সে এইদিকে চলে আসতে যাচ্ছে, বাট আমি এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে রাখতেছি। সে যত বলে এইদিকে আসতে যাচ্ছে আমি ঠিক তত বলে এইদিকে ধাক্কা দিয়ে রাখতেছি, ও আস্তে আস্তে এইদিকে আসতেছে। মানে কাইন্ড অফ ব্যাপারটা বাহুবালির ওই সিনটার মতো, শার্টটা এইদিকে আসতেছে, আমি ধাক্কা দিয়ে 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 আস্তে আস্তে পিছাচ্ছি, ব্যাপারটা হলো এরকম। আর এই ছবিটার এই যে একটু এরকম ভাবে চিন্তা করলেই মনে হবে যে 1 কেজি বস্তুটা কেন আসলে কেন্দ্রের দিকে আসতেছে, ও এমনি আসবে, এদিকে আসারই কথা। সো আমি উল্টার দিকে ধাক্কা দিয়ে দিয়ে ওরে আস্তে আস্তে আনতেছি। সো এই যে ও এখান থেকে এই পর্যন্ত আসতেছে, এখান থেকে আর দূরত্ব পর্যন্ত আসতেছে, সেই এইটুক করতে আমার কতটুকু কাজ করতে হচ্ছে? বল ইন্টু স্মরণ করে দিলেই তো হয়ে যাওয়ার কথা, বাট হবে না। কারণ কি? এই বলটা পরিবর্তনশীল বল, কন্টিনিউয়াসলি দূরত্ব চেঞ্জ হচ্ছে, বলটা চেঞ্জ হচ্ছে। সো আমি কি করতে পারি? এই জিনিসগুলোর অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পোর্শনে ভাগ করতে পারি। সো আমি ধরে নিতে পারি এই যে ডিএক্স পোর্শনটুকু, এই ডিএক্স পোর্শনটুকে বলের মান কনস্ট্যান্ট, যে এইটুকে বলের মান 5 নিউটন, এইটুকে 3 নিউটন, এইটুকে 4 নিউটন, এরকম হইতেই পারে যে এইটুকের জন্য বলের মানটুক ধ্রুব। সো এইটুকের জন্য আসলে আমার কতটুকু কাজ করতে হচ্ছে? এফ ডিএক্স। সো আমি যদি টোটাল কাজটা বের করতে চাই তাহলে কি করতে হবে? ইনফিনিটি থেকে এ আর পর্যন্ত নিয়ে আসতে হবে, এটাই হয়ে যাবে আমার আলটিমেটলি বিভব। সো আমরা যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন কমপ্লিট করলে তারপরে যে আলটিমেটলি আমাদের এই জিনিসটা চলে আসে -Gm/r। সো এটা আমাদের বিভবের ব্যাপারটা ছিল। এখন আমার যদি র্যান্ডমলি কেউ বলে যে র্যান্ডমলি লিমিটটা ফিক্স করে দেয় যে না তুমি এখান থেকে এই পর্যন্তই নিবা, এখান থেকে এই পর্যন্তই নিবা এবং ফিক্সড একটা কাজের পরিমাণ বের করো, এবং সেই জিনিসটার আমরা বলি মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। তো আলটিমেটলি সেইটার ফর্মুলাটা চলে আসবে এরকম, G ক্যাপিটাল M স্মল m
1/r মাইনাস 1/r প্লাস এইচ। তাইলে আমারে যদি আজকে থেকে কেউ বলে যে কোনো একটা বস্তুর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললাম, তাহলে কতটুকু কাজ করতে হবে? এই কাজ। এখন সবাই বলবো যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললে তো এমজিএইচ। হ্যাঁ, এটাও আসলে এমজিএইচ ফর্মুলারই একটা কি রূপ বলা যায়, অন্যরকম রূপ বলা যায়। কারণ কি, আমরা যখন অনেক দূরে কোনো একটা বস্তুরে পাঠাইতে চাই তখন তো আসলে জি এর মানটা ফিক্স থাকে না, তখন আসলে এই টাইপের ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হয়। তাহলে এই ফর্মুলাটা কি? মহাকর্ষীয় বল দ্বারা কৃতকাজের একটা ফর্মুলা। সো আমরা এসব কিছু এখন একটু মুছি, এইগুলো একটু মুছে এরকমভাবে চিন্তা করতে পারি। কি চিন্তা করতে পারি? যে এই আমাদের পৃথিবী। সো ভূপৃষ্ঠ থেকে আমার ইচ্ছা হলো আমি একটা বস্তুরে নিক্ষেপ করছি, ঠিক আছে, ভি বেগে নিক্ষেপ করছি। এখন আমি এত জোরেই আসলে নিক্ষেপ করছি, সো আমি নিক্ষেপ করলে তো এটা ভবিষ্যৎ থেকে অনেক উচ্চতায় উঠবে, তাই না? সো কত উচ্চতা উঠবে? ছোটবেলায় অঙ্ক করে আমরা বের করতাম যে এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। বাট এখন কি আর এই সূত্র ইউজ করা যাবে না? কারণ আমি সে ধরলাম সুপারম্যানের মতো 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে থ্রু করছে, তাহলে তো 1 সেকেন্ডে যায় 5 কিলোমিটার। 1 সেকেন্ডে 5 কিলোমিটার গেলে জি এর মান কি আর সেম থাকবে? থাকবে না। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আমি এখানে একটা এনার্জি দিছি, শিট সেটা কি হলো? আচ্ছা, একটু মুছাই নেই। যে আমাদের পৃথিবী এখান থেকে ভি বেগে মারছি। সো আমি একটা গতি শক্তি দিছি 12mv²। আমি চাইতেছি আমি এত জোরেই নিক্ষেপ করছি, এটা যাইতে 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 পৃথিবীর মায়াকাটাই চলে যাবে, পৃথিবীতে আর আসবে না। সো যদি কোনো বস্তুর আমি এরকম ব্যাগে নিক্ষেপ করতে পারি যেটা পৃথিবী বা কোনো গ্রহের মায়াকাটাই চলে যাবে, ওই গ্রহে আর ফেরত আসবে না কোনোদিন, সেই ব্যাগে নিক্ষেপ করলে সেই ব্যাগটার বলা হয় মুক্তিবেগ। এবং এটার আমরা ভিই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে গতিশক্তি, এটা ইজ ইকুয়ালস টু কি হতে হবে? এই মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ যে অসীমে নিতে, তাহলে আসলে কতটুকু কাজ করতে হচ্ছে? ক্যাপিটাল জি এম এম 1/r থেকে কোথায় যাচ্ছি? 1/ইনফিনিটিতে। তাহলে আলটিমেটলি এম এম যদি আমি বাদ দিয়ে দিই, আসবে ভিই ইজ ইকুয়ালস টু √2gm/r। এটাই হলো আমাদের মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির ফর্মুলা। মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির ফর্মুলা, যেখানে এমটা হইলো গ্রহের ভর আর আরটা হইলো ওই গ্রহের ব্যাসার্ধ। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো এখন যে ম্যাথটা আমাদের আছে, মঙ্গল গ্রহের ভর এত গুণ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, তাহলে মঙ্গলের গ্রহের কত হবে? তো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, একদম জি এর যে চেঞ্জের অঙ্কগুলো আমরা করছি এরকম, ঠিক এরকমই। তো আশা করি সবাই একটু প্র্যাকটিস করলে বা ট্রাই করলে পারবা। পৃথিবীর ব্যাসার্ধ এত, কোনো পৃথিবীর ব্যাসার্ধ এত হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত? পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগ হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই যে ভিই ইজ ইকুয়ালস টু √2gm/r। এখানে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ বসায় যদি ক্যালকুলেশন করো, এটাই আসবে। একটু ট্রাই করে সবাই মিলাই নিবা। আচ্ছা, এখানে একটা এক্সট্রা জিনিস দেখা দিই, দেখো এখানে জি দিয়ে দিছে, দ্যাট মিনস কি ফর্মুলায় জি ইউজ করতে হবে। তো এই ফর্মুলায় জি কেমনে আনা যায় দেখি। এটা কি লেখা আছে? gm/r। এটা gm/r² লিখলেই কি হয়ে যেত? জি এর মতো হয়ে যেত না, তো r² লিখছি, তার মানে কি এখানে একটা এক্সট্রা আর দিছি। এইটুকুরে কি বলা যায়? এইটুকুরে ছোট হাতের জি বলা যায়, √2gr। এটা হইলো এসকেপ ভেলোসিটির আর একটা ফর্মুলা। সো এই অঙ্কটা করতে হবে এই ফর্মুলা দিয়ে। এটাও পারবো। টপিক সাথে কেপলার আমরা প্রথমেই পড়ছি। আমাদের অনেকগুলো ম্যাথ আছে। এই তো মোটামুটি আমরা এই মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের সবগুলা টপিক দেখলাম, মোটামুটি অনেকগুলো অঙ্ক করার চেষ্টা করলাম, তাও সবগুলা ম্যাথ হয়তো বা করানো সম্ভব হয় নাই সময়ের জন্য। তো বাকি যে ম্যাথগুলো করানো হয় নাই, স্লাইডটা আমরা প্রোভাইড করে দিব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা একটু চেষ্টা করবো বাকি ম্যাথগুলো করার, আমরা সলভ সহই দিয়ে দিব। আর সবাই অবশ্যই জানাবা যে ক্লাসটা আসলে তোমাদের কেমন লাগছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় চেষ্টা করতেছে শিক্ষার্থীদের পাশে থাকার এবং স্মার্ট ওয়েতেই পাশে থাকার, এবং সেই স্মার্ট ওয়েতে পাশে থাকার জন্যই আসলে আমরা এরকম অনলাইনে তোমাদের বিনামূল্যে শিক্ষা সেবা দেওয়ার জন্য বিএসএল একাডেমি নামক কার্যক্রমটা শুরু করেছি। আমরা বিচ্ছিন্নভাবে হয়তো ভিডিও দিচ্ছিলাম, তো আস্তে আস্তে আমরা গোছানো ওয়েতে তোমাদের কোর্স আকারে একদম তোমাদের পরীক্ষার টাইম অনুযায়ী
এই জিনিসটা মেনটেন করে যাতে আমরা ভিডিওগুলো দিতে পারি, আমরা এখন থেকে সেটাই চেষ্টা করবো, এবং আমাদের কোয়ালিটি বা ক্লাসের সেই জিনিসগুলো যেন ভালো হয় সেটাও আমরা এনশিওর করার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, ভালো করে পড়াশোনা করবা, এন্ড আমাদের জন্য দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।